আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা 12.3 এর প্রথম যে সমস্যার সমাধান আছে সেটা করব এবং সেটা হলো লেখচিত্রের সাহায্যে। একটা প্রশ্নের সমাধান আমরা যখন সমাধান করি আমরা প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, লেখচিত্র বা অন্য যে কোনো পদ্ধতিতেই করি রেজাল্ট একই আসবে। তবে আজকের পদ্ধতিটা আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করব। লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বোঝায় যে আমাদের এখানে যেটা আছে 3x + 4y = 14 এবং 4x - 3y = 2, এই যে দুইটা সমীকরণ আছে, প্রত্যেকটা সমীকরণ, এই সমীকরণগুলো হলো সরল রেখার সমীকরণ। কারণ আমরা জানি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, যেটা আমাদের x এর পাওয়ার আর y এর পাওয়ার দ্বিঘাত থাকবে না, ত্রিঘাত থাকবে না, একই থাকবে, যেরকমটা এখানে আছে। এরকমটা থাকলে এইরকম সমীকরণ সবসময় একটা সরল রেখাকে আমাকে ডিনোট করবে। তাহলে এই দুইটাই সরলরেখা ডিনোট করবে। সমাধান বলতে বোঝায় এই দুইটা সরলরেখা যেখানে ছেদ করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা সমীকরণ আছে, যেখানে প্রথম সমীকরণ এটা ছিল 3x + 4y = 14 এর, আর এটা হলো আমাদের 4x - 3y = 2। এই দুইটা সমীকরণকে যদি লেখচিত্রে আমরা রিপ্রেজেন্ট করি, এইটা হলো তার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আর এইটা হলো তার লেখচিত্রের এক্সপ্রেশন। এই যে আমাদের লেখচিত্রটা আছে, এই লেখচিত্রের উপরে প্রত্যেকটা বিন্দুর জন্যই তুমি যদি খুঁজে বের করো যে এই বিন্দুটা, ধরলাম যে এই বিন্দুটা খুঁজে বের করছে, এটা একটা বিন্দু, এই বিন্দুতে একটা স্থানাঙ্ক আছে, স্থানাঙ্কটা কত? এটা 0,7। তুমি এখন এই ভ্যালুটা সমীকরণে বসায় দাও, দেখবে যে লেফট সাইড রাইট সাইড সমান হচ্ছে। অথবা তুমি এইখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটাই থাক, প্রত্যেকটা বিন্দু তুমি খুঁজে বের করো এবং ওই বিন্দুর ভ্যালুটা তুমি এই সমীকরণে বসায় দাও, দেখবে লেফট সাইড রাইট সাইড সবসময় সত্য হচ্ছে। আর এইখানে বিন্দুটা খেয়াল করো যে এটা এমন একটা বিন্দু, যে বিন্দুটা, এই বিন্দুটা খেয়াল করো, যেটা কি, এটা আমাদের দুইটা সমীকরণ সরলরেখার উপরে আছে, অর্থাৎ যেহেতু সরলরেখার উপরে আছে, প্রথম সমীকরণকেও সিদ্ধ করবে, অর্থাৎ এই ভ্যালুটার জন্য সমীকরণটা সত্য প্রমাণিত হবে, দ্বিতীয়টাও সিদ্ধ করবে। আর এই যে দুইটা বিন্দুকেই সিদ্ধ করে, এটাকেই হলো আমাদের সমাধান বিন্দু বলি। সমস্যা সমাধানে প্রথমে আমরা যে দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণকে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 দিয়ে নিব। এরপরে সমীকরণ ধারাবাহিকভাবে সমীকরণ 1 থেকে আমরা ভ্যালু বের করব। এখানে দুইটা জিনিস তোমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, বিশেষ করে দ্বিতীয় নম্বরটা তো অবশ্যই অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি যদি তোমাকে একটু জুম করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছ যে দুইটা সমীকরণের জন্যই আমরা একই ধরনের কাজ করেছি। অর্থাৎ প্রথম সমীকরণ থেকে y এর একটা ভ্যালু বের করছি এবং সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি একটা তালিকা তৈরি করেছি, একটা ছক তৈরি করেছি। একইভাবে দ্বিতীয় সমীকরণেও আমি প্রথমে ভ্যালু বের করেছি y এর, এবং সেখান থেকে এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি একটা সারণী তৈরি করেছি। তাহলে সমস্যার সমাধান যখন করছি, এখানে কিন্তু আমরা একই জিনিস আসলে দুইবার করব এবং একইভাবে এই ভ্যালুটা বসাবো, দ্বিতীয় ভ্যালুটা বসাবো, অর্থাৎ টপিক এখানে একটা, স্টাইল এখানে একটা, শুধু সেই কাজটা আমরা রিপিট দুইবার করব। তো প্রথম দেখি, প্রথম সমীকরণ যেটা আসছে, সমীকরণটা থেকে আমরা সব সময় y এর ভ্যালু বের করব, অর্থাৎ x কে আমরা প্রাধান্য দেব, x কে স্বাধীন রাখবো, x এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে y এর ভ্যালুটা কি। এই যে সমীকরণটা বের হলো, এখন এই সমীকরণে আমরা যা ইচ্ছা তাই ভ্যালু নিতে পারি। x এর মানের জন্য সব সময় y এর মান বের হবে, x এর বাস্তব মানের জন্য y এর বাস্তব মান বের হবে, যে কোনো ভ্যালু আমরা দিতে পারি। এখন ধরো এইখানে আমি একটা বিন্দু দিলাম, সেই বিন্দুটা কত? এইখানে দিলাম হলো আমি 1। তাহলে রেজাল্টটা কি আসবে? y = 14 - 3 × 1 ডিভাইডেড বাই, এটা হলো 4, তার মানে রেজাল্ট আসবে 11/4। এই যে রেজাল্ট আসলো একদম সঠিক মান, এটাতে আমি ম্যাথটা মিলাতেও পারবো। কিন্তু খেয়াল করো, এই যে দুইটা ভ্যালু আছে, এই ভ্যালুটা যে আসলো, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশকে যখন আমরা লেখচিত্রে রিপ্রেজেন্ট করব, এখানে কিছু আমাদের একটু কমপ্লেক্স হতে পারে। আমাদের কয় ঘরের জন্য কয় ঘর ধরবো, অনেক সময় আমরা ভগ্নাংশ ধরেও এগুলাকে 5 ঘরের জন্য 1 বা 1 ঘরের জন্য 5, আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব যে ঘর কিভাবে ধরতে হয়, ওখানে অনেক ঝামেলা ক্রিয়েট করবে। সো এইখানে এই টাইপের ভ্যালুগুলো আমরা বসাবোই না। আমি বলেছিলাম না, দুইটা কথা খেয়াল রাখবে। প্রথম কথাটা হলো, এইখানে আমরা এমন বাস্তব মান নিব, যে কোনো মানই আমার গ্রহণযোগ্য, বাট এমন বাস্তব মান নিব যাতে করে আমাদের সমাধান এখানে এই যে রেজাল্টটা কোনো ভগ্নাংশ না আসে। দ্বিতীয় কথা, তাহলে আমরা কি করব? প্রথম খেয়াল কি, আমরা এখানে কোনো ভগ্নাংশের মান নিব না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি, ইম্পর্টেন্ট কথাটা হলো, আমরা এই যে ভ্যালুটা নিব, এই ভ্যালুটা অবশ্যই আমরা একটা সমাধান বিন্দুটাই নিব। অর্থাৎ এই ম্যাথটাকে আমি গ্রাফে করার আগেই আমি বিকল্প কোনো নিয়মে আগে সমাধান করে নিব। সেই সমাধান বিন্দুর মান যেটা আছে, সেই মানটা অবশ্যই এই চার্টটা আমি ব্যবহার করব। এই সমাধানটা করতে হাতে করলে তো সময় বেশি লাগবে, সর্বোচ্চ আমাদের সময় লাগবে ধরো 20-25 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো সময় লাগবে। এই যে 20 সেকেন্ডে আমি সমাধানটা আগে বের করব, এই 20 সেকেন্ডটা পরবর্তীতে আমাকে 2 মিনিট সেভ করে দিবে।
আমরা সমাধানটা যদি কাগজে কলমে করি সেক্ষেত্রে তো সময় অনেক বেশি লাগবে। তোমাদের সবার হাতে বিভিন্ন মডেলের ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটর থেকে তুমি সমাধান যে ফাংশন, এক এক ফাংশন এক এক রকম হয়। যেমন আমার এখানে যেটা আছে সেটা হলো প্রথমে ইকুয়েশন, তোমাদের সবার ইকুয়েশনে থাকবে, এক একজনের ইকুয়েশনটা এক এক রকমভাবে রিপ্রেজেন্ট থাকে। এই ফাংশনে যেমন ইকুয়েশন আসছে এ দিয়ে আমি সিলেক্ট করলাম ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটা তো আমাদের কোনো স্কোয়ার বা কিউবের ইকুয়েশন না, তাহলে আমরা এখানে 1 প্রেস করলাম। আমাদের এখানে ভ্যারিয়েবল আছে দুইটা, এক্স এবং ওয়াই, তাহলে আমরা 2 প্রেস করলাম। এবার দেখো আমার সমীকরণে দুইটা এখানে ডিসপ্লেতে আসছে দুইটা লাইন। তো প্রথম যেটা করব, এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ আছে 3, আমি 3টাকে প্রেস করে ইকুয়াল দিলাম। ওয়াই এর সহগ আছে কত 4, 4টাকে ইকুয়াল দিয়ে আমি ইকুয়াল দিলাম। এরপরে আসবে কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্টের বেলায় খেয়াল রাখতে হবে এই সমীকরণগুলো রিপ্রেজেন্ট ছিল এইরকম যে এটা হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এরকম। তার মানে এই যে 14টা আছে, 14টাকে আমার সবাইকে বাম পাশে নিয়ে আসতে হবে। বাম পাশে যদি নিয়ে যাই এই 14টা আমাদের -14 হয়ে যাবে, ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথম সমীকরণ শেষ। তোমরা দেখবে ডিসপ্লে যে আমাদের কার্সরটা ব্লিঙ্ক করে, সেটা দ্বিতীয় নাম্বার সমীকরণে চলে আসছে। দ্বিতীয় সমীকরণের প্রথমটা 4, পরেরটা হবে -3, ইকুয়াল দিলাম। প্রত্যেকবার কিন্তু ইকুয়াল চিহ্নটা দিবে। তারপর আছে এটা কত, এটা কিন্তু 2 না, 2 আমার এই পাশে চলে গেলে এটা হবে -2। তাহলে দেখতে পাচ্ছি প্রথম ভ্যালু যেটা আসছে সেটা হলো -2, দ্বিতীয় ভ্যালু যেটা আসছে সেটাও -2, মানে মাইনাসের জন্য আমরা সবসময় এটা প্লাস কাউন্ট করব, মানে রেজাল্ট হবে 2,2। এই জন্য আমরা এইখানে যে যতগুলো ভ্যালু নিয়েছি তার ভিতরে একটা দেখো কমন একটা ভ্যালু আছে, সেটা হলো 2,2। আমি একটা বিন্দু তোমাকে চেক করে দেখাবো, এখানে আমাদের আরো দুইটা বিন্দু আছে, বাকি দুইটা বিন্দুগুলো আমরা যে কোনো কিছু ইচ্ছা নিতে পারি। তবে আরেকটা জিনিস, এটা খুব অপশনাল, খেয়াল রাখতে হবে এই মানগুলা আমরা খুব বেশি ডিফারেন্স করব না। মানে একটা -2 নিলাম আর একটা আমরা -60 নিলাম, এই যে ব্যবধানটা, এই বেশি ব্যবধানের মানগুলো আমার রিপ্রেজেন্ট করতে অনেক প্রবলেম হয়। মিলানো যাবে বাট অনেক প্রবলেম হয়, সেই জন্য আমরা কি করব, এই মানগুলো সবসময় নিব কিছুটা কাছাকাছি। যেমন দেখো -2 আর -6 ডিফারেন্স কত আছে, 4 ডিফারেন্স আছে, এগুলো ভালো। আমরা 2, 4, 6, 8, 10 এর বেশি ব্যবধান ট্রাই করব না করার জন্য। তাহলে প্রথম কথা কি, যে আমরা কোনো ভগ্নাংশ নিব না। দ্বিতীয় কথা, অবশ্যই এই যে 3টা বিন্দু আছে এই 3টা বিন্দুর মধ্যে সমাধান বিন্দু একটা নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে ধরো এই বিন্দুটাতে যে কোনো মানই বসানো যায়। ওই যে আমরা বললাম না সমাধান আসছে 2,2, দেখো এইখানে যদি আমরা লিখি y ইকুয়াল 14 - 3 × 2 ডিভাইডেড বাই এটা হলো 4, তাহলে 6 যদি এখান থেকে বাদ চলে যায় থাকবে 8 ডিভাইডেড বাই 4, মানে রেজাল্ট হলো 2। 2 এর জন্য 2 বের হবে। তোমাকে বলেছিলাম ক্যালকুলেটরে যে আমরা 20 সেকেন্ড ব্যয় করব, সেই 20 সেকেন্ড আমাকে 2 মিনিটের মতো আমাকে সুবিধা দিবে। প্রথম সুবিধাটা কি, এই যে ভ্যালুটা বের করলাম আমি, অন্যান্য সবার জন্য ভ্যালুটা বের করতে হবে, এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুটা বের হতে হবে। আমরা তো এখানে বের করি নাই, সরাসরি লিখে দিব 2,2, কারণ ক্যালকুলেটরে যখন আমরা সমাধান করেছি দেখেছি যে রেজাল্টটা আমাদের 2,2ই আসে, তাহলে এটা ক্যালকুলেশন ছাড়া আমরা বসাই দিব, আমাদের টাইমটা সেভ হয়ে গেল। দ্বিতীয়টা কি, এখন এইখান থেকে মান দেখো আমি যদি -2 বসাই তাহলে কি আসতো, এখানে -3 × -2 ডিভাইডেড বাই এখানে হলো সরি এখানে ছিল 4। তো ক্যালকুলেশন করলে এখানে কত হবে, এখানে আসবে হলো +6, তাহলে 20 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 5। এই যে আমাদের 5টা আসলো। তো একইভাবে আমি -6 যদি বসাই এর জন্য +8 পাচ্ছি, এরকম 3টা বিন্দু আমরা বসিয়ে দিলাম। 3টা বিন্দু আমাদের এনাফ, 4টা নিলেও কিছুটা ভালো হয়। তবে এইভাবে 3টা বিন্দু নিব। তাহলে আমি আবারও রিপিট করি, প্রথমে আমরা কি বলেছি, এমন কোনো মান নিব না যে মানের জন্য আমাদের ভগ্নাংশ আসে। দ্বিতীয় কথা, আমরা ম্যাথের শুরুতেই এইখানে যে সমাধান বিন্দুটা আছে ক্যালকুলেটরের সমাধান বিন্দুটা বের করে রাখবো। আর তৃতীয় কিছুটা অপশনাল কথা, সেটা হলো কি, আমরা এই মানগুলো একটু কাছাকাছি নিব, খুব বেশি দূরে আমরা নিব না। তাহলে এই যে তালিকাটা আছে, আমরা কি করছি, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানটা নির্ণয় করেছি, সেটা আমরা তালিকা পেলাম। আমাদের স্থানাঙ্কগুলো কি পাচ্ছি, -2,5 এই একটা স্থানাঙ্ক, -6,8 এটা একটা স্থানাঙ্ক, 2,2 এটা একটা স্থানাঙ্ক। প্রথম পার্টটা আমাদের শেষ। যে কাজটা এখানে করলাম সেম কাজটা সমীকরণ 2 এর জন্য আমরা করব। একইভাবে সমীকরণ 2 কি করলাম, প্রথমে সমীকরণ 2 আমরা উঠিয়ে নিলাম এবং এখান থেকে অবশ্যই শুধুমাত্র y এর ভ্যালুটা বের করব। আমরা y এর ভ্যালুটা বের করলাম, -3y কে রেখে দিলাম, 4x কে শিফট করলে -4x হয়ে গেল, সাইড চেঞ্জ হয়েছে। এবার আমরা সবাইকে মাইনাস দ্বারা গুণ করলাম, কারণ এই পাশে মাইনাস আমরা রাখতে চাচ্ছি না, এখানে মাইনাস থাকবে না, কনস্ট্যান্ট থাকবে না, শুধু y থাকবে। তো শুধু y, এখানে আবার 3 আবার গুণ আকারে আছে, ভাগ আকারে পাঠিয়ে দিলাম, এইটা হয়ে গেল। এখন দেখো ওই যে কথাটা তোমাকে রিপিট করেছিলাম যে আমার 2 মিনিট সেভ হবে, 2 মিনিটের মধ্যে আরেকটা কি, যেহেতু প্রত্যেকটার জন্য সমাধান বিন্দু একই হবে, তাহলে প্রথম সমীকরণের জন্য যেমন 2,2 ছিল, এখানে আমরা ক্যালকুলেশন ছাড়া শুরুতে আমরা 2,2 বসাই দিব। এক্ষেত্রে আমাদের কোনো সময় লাগবে না, কোনো ক্যালকুলেশন করার দরকার নাই। এটা কনফার্ম, এই বিন্দুটা দুইটার জন্যই সত্য,
কারণ আমরা ক্যালকুলেটরে প্রথমে সমাধানটা বের করেছি। পরবর্তী যেটা হলো, এই যে মান দুইটা আছে, আমি যদি -1 বসাই তাহলে কি আসবে? 4 × -1 - 2 ডিভাইডেড বাই 3, তাহলে আসবে এখানে -6 ডিভাইডেড বাই 3, মানে হলো -2। এই যে আমাদের -1 এর জন্য -2 হচ্ছে, একইভাবে +5 এর জন্য আমাদের +6 আসে। তাহলে এখানে আমরা বিন্দু পাচ্ছি কয়টা? -1 - 2, এইটা, দ্বিতীয়টা আছে 2,2, তৃতীয়টা আছে 5,6। তাহলে আমাদের মোটামুটি লিখে যে ভ্যালুগুলো বের করতে হবে, প্রথম পার্টটা শেষ। পরবর্তী পার্ট যেটা, সেটা হলো এই বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। আমাদের গ্রাফ পেপারগুলো সবসময় এরকম একটা শিট দিয়ে দিবে, এটা আমাদের গ্রাফ পেপার থাকবে। হ্যাঁ, এখানে অনেকগুলো দাগ থাকবে, সেখানে 5 ঘর পর পর একটা হালকা হাইলাইট থাকবে, 10 ঘর পর পর একটা ডিপ হাইলাইট থাকবে। তো আমরা কি করব, শুরুতে আমরা এরকম করে একটা দাগ দিয়ে দিব। এই দাগটা আমাদের ভূমি সমান্তরাল যেটাকে বলি, খাতার মাঝামাঝি যেটা বলি, এরকম যেটা থাকবে সেটাকে সবসময় আমরা এক্স অক্ষ বিবেচনা করব। আর অবশ্যই আমরা ডান পাশেরটা আমরা এক্স হবে আর বাম পাশেরটা এক্স প্রাইম। ডান পাশেরটা আমাদের পজিটিভ ডিনোট করবে, বাম পাশেরটা আমাদের নেগেটিভ ডিনোট করবে, বাট প্লাস মাইনাস সাইন তোমার দেওয়ার দরকার নেই। দ্বিতীয় আরেকটা হলো যে এইখানে আমরা একটা ওয়াই অক্ষ বরাবর একটা উপর নিচ যেটা আছে দিব, উপরে আমরা এটাকে বলবো ওয়াই, এটাকে বলবো ওয়াই প্রাইম। একইভাবে ওয়াই প্রাইম মাইনাস ডিনোট করবে আর ওয়াই আমাকে প্লাস প্রদর্শন করবে, এই ভ্যালুগুলো নিব। আমরা যখন ছকে লিখবো, তুমিও দেখবে আমরা কি লিখে রেখেছি, সেখানে আমরা বলেছি যে আমাদের ছক কাগজে এক্স ও এক্স প্রাইম অঙ্কন করি। এখানে কিন্তু ও বিন্দুটা আছে, সেই ও বিন্দুটা কোথায়? ও বিন্দুটা এইখানে। কিন্তু এই ও বিন্দুটা আমরা ম্যাথ করার শুরুতে যখন এই মানগুলো ক্যালকুলেশন করব, এই ওটা বসাবো না, ও বসাবো কখন? একদম এন্ডিংয়ে গিয়ে। কারণ ধরো আমরা যে লেখচিত্রটা অঙ্কন করছি, কোনো কারণে একটা লেখচিত্র এরকম চলে গেল, তো ওটাকে যখন ক্রস করে চলে যাবে, এটা দেখতে খারাপ দেখায়, তখন তোমাকে মুছে আবার করতে হবে। তো আমরা লিখবো এক্স ও এক্স প্রাইম অঙ্কন করি, বাস্তবে আমরা এক্স এক্স প্রাইম অঙ্কন করব ম্যাথের একদম শেষে, বিন্দুগুলো বসানো শেষ, বিন্দু যোগ করা শেষ, ফাইনালি আমরা দেখবো ফাঁকা জায়গায় কোন পাশে আছে, যেখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, এক জায়গায় লিখে দিলেই ভালো। তবে আমরা ট্রাই করব নিচে লিখে দেওয়ার জন্য। এবার আমরা লেখচিত্র বিন্দুগুলো খেয়াল করি। তো বিন্দুগুলোর মধ্যে আমি দ্বিতীয় সমীকরণটা নিয়ে আলোচনা করি, কারণ দ্বিতীয় সমীকরণে বিন্দুগুলো দেখা যাচ্ছে। তো এই বিন্দুগুলো যখন বসানোর সময় দেখো, এই জায়গায় আমরা এই যে ডেসক্রিপশনটা যেটা বলে নিছিলাম, যে মনে করি এক্স ও এক্স প্রাইম এটা এক্স অক্ষকে ডিনোট করবে, ওয়াই ও ওয়াই প্রাইম সেটাকে ওয়াই অক্ষকে ডিনোট করবে। এখানে একটা কথা আছে, প্রতি বর্গ ঘরকে আমরা আসলে কত একক ধরবো। ধরো আমরা আলোচনা করছি যে 2000 সাল থেকে 2025-26 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আমি একটা গ্রাফ তৈরি করব। তো এখানে কি আমি 2000 সালের জন্য কি এখানে 2000 ঘরটা আমরা আলোচনা করতে পারবো? আমার মানুষের সংখ্যা যদি আমি 10 কোটি 20 কোটি এরকম হিসাব করি, সেটা কি এতগুলো ঘর আছে? তখন আমি কি করব, যে প্রতি এক ঘরের জন্য 1 কোটি, তাহলে 18 ঘরের জন্য 18 কোটির জন্য 18 ঘর দিয়ে আমার প্রকাশ করা সম্ভব। এরকম করে আমার সুবিধা অনুসারে আমরা কি করব, এমনভাবে মান নিব যাতে করে একটা গ্রাফ কাগজের মোটামুটি 20-30 ঘরের মধ্যে আমরা সবকিছু রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু কোনো কারণে যদি এরকমটা হয় যে কাছাকাছি কিছু মান, যে 1 1 1 2 2 3 3 এই খুব কাছাকাছি কিছু মান আছে, এই মানগুলো যদি আমরা লেখচিত্রে স্থাপন করতে যাই, তো আমরা ধরে নিচ্ছি যে একটা বিন্দু বসাইছি এইখানে, আর একটা বিন্দু এইখানে, একটা বিন্দু এইখানে। তো এই যে এইটুক জায়গার মধ্যে 3টা বিন্দু হচ্ছে, এই 3টা বিন্দু রিপ্রেজেন্ট করতেও সমস্যা। আবার ওর পাশে আমি এখানে যেরকম লিখেছি c -1, -2, এরা যখন পাশাপাশি লিখবো, এই লেখাগুলো হিজিবিজি হয়ে যাবে। সেজন্য আমরা ট্রাই করব কি, মানগুলো যদি খুব বেশি কাছাকাছি হয়, 1 ঘর সমান 2 একক অথবা 2 ঘর সমান 1 একক, প্রয়োজন অনুসারে। এখানে যেহেতু মান ছোট, তাহলে আমি যাব 2 ঘর, কিন্তু মুখে বলবো 1 ঘর। যে কাজটা করেছে এইখানে আমরা বলেছি প্রতি 2 বর্গ ঘরকে আমরা 1 একক বিবেচনা করে এখানে উভয় অক্ষ বরাবর আমি চাইলে এক্স অক্ষকে একভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওয়াই অক্ষকে একভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনোটা করলেই হবে আমার সুবিধা অনুসারে। এইখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই দুইটাকেই যদি আমি 2 বর্গ ঘর করে হিসাব করি, তাহলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, রিপ্রেজেন্ট করা ইজি হচ্ছে। তাহলে প্রথম যে বিন্দুটা, এই যেখানে আমি বিন্দুগুলো দেখি, একটা কমন বিন্দু। আমি তোমাকে কিন্তু বলেছিলাম 20 সেকেন্ডের জন্য 2 মিনিট সেভ হবে। এর একটা সেভ কি দেখো, আবার একটা সেভ হচ্ছে। আমি যখন এইখানে এই বিন্দুটা স্থাপন করছি 2,2, এই বিন্দুটা কি করব, এক্স এর দিকে যেহেতু দুইটাই প্লাস, তাহলে এক্স ডান দিকে যাবে, ওয়াই উপরের দিকে যাবে। তাহলে আমি 2 এর জন্য এখানে সে 2,2, বাস্তবে এখানে যাব 4,4। মুখে বলবো 2,2 গিয়েছি, এখানে লিখেও দিব 2,2, বাস্তবে কাউন্ট করার সময় আমরা 4,4 যাব। দেখো এক্স বরাবর 4 ঘর, ওয়াই বরাবর 4 ঘর, ঘরটাকে মার্ক করে দিলাম। দ্বিতীয় একটা আছে 5,6, তাহলে 5,6 কি হবে, এটাও 2 টাইমস হয়ে যাবে, 2 দ্বারা গুণ হবে, তাহলে এটা হবে 10,12। দেখো এক্স বরাবর 10, ওয়াই বরাবর 12, যেহেতু দুইটাই পজিটিভ, এভাবে গেল। দ্বিতীয় যেটা আছে -1, -2,
তাহলে বাস্তবে এটা হবে -2, -4। x যেহেতু আমাদের মাইনাস ভ্যালু, তাহলে x আসবে বাম দিকে, y আছে নেগেটিভ ভ্যালু, y যাবে নিচের দিকে। তাহলে আমরা এই যে গেলাম x বরাবর -2, y বরাবর -4। এবার এই বিন্দু তিনটাকে যোগ করলাম। বিন্দু তিনটা যোগ করার পরে আমি যদি দেখি এটা একটা সরলরেখা হয়েছে, তার মানে আমার ক্যালকুলেশন সম্পূর্ণ ঠিক এবং বিন্দু বসানো ঠিক। কারণ এই টাইপের সমীকরণ, এই যে যেগুলা এক্স ওয়াই থাকবে, পাওয়ার 1 থাকবে, এ ধরনের সমীকরণগুলো সবসময় সরলরেখা হয়। আমার সরলরেখা হয়েছে, তাহলে আমাদের গ্রাফ অঙ্কনটা শেষ। যে কাজটা এখন করলাম, এই একই কাজটা আমি সমীকরণ 1 এর জন্য করব। সমীকরণ 1 এর জন্য বিন্দু ছিল কয়টা? একটা বিন্দু আছে আমাদের -6,8, একটা বিন্দু আছে 2,2, একটা আছে হলো আমাদের -2,5। এবার দেখো ওই প্রথমবার যেহেতু আমরা এই পি বিন্দু 2,2 বসিয়েছি প্রথম যে সমীকরণটা, অর্থাৎ এই সমীকরণটার জন্য, তাহলে এই সমীকরণে নতুন করে আর বসানোর দরকার হবে না। তাহলে দ্বিতীয় সমীকরণে যে বিন্দুগুলো ছিল, একটা বিন্দু হলো -6,8, তার মানে এটা হবে -12,16, কারণ আমরা সবগুলোকে 2 গুণ করে দিচ্ছি। x নেগেটিভ মানে x বাম দিকে যাবে, y পজিটিভ মানে y উপরের দিকে যাবে। তাহলে আমরা এখানে আসি দেখি, একইভাবে প্রথমে যাব x বাম দিকে 5, 10, 12, y যাবে হলো আমাদের 16, 15, 16। আমি এখানে গিয়ে মার্ক করলাম। একইভাবে এই বিন্দুটা মার্ক করলাম। এই বিন্দুটা কিন্তু আমার আগেই মার্ক করা আছে, কারণ আমি আগের সমীকরণে এই বিন্দুটা বসিয়ে রেখেছি। এখন যদি আমি এই তিনটা বিন্দু যোগ করে দিই, আর একটা সরলরেখা পাচ্ছি। যেহেতু সরলরেখা হয়েছে, তার মানে আমার এই ক্যালকুলেশনটা ঠিক আছে। এবার খেয়াল করি আমার বিন্দুটা ছেদ করলো কোথায়? অবশ্যই 2,2 বিন্দুতেই ছেদ হবে। তাহলে আমরা সরাসরি লেখচিত্র থেকে বলতে পারছি যে এইটা হলো আমাদের 2,2 এই একটা লেখচিত্র। কিন্তু ধরো জাস্ট কথা আমি ধরে নিচ্ছি যে আমাদের এখানে এই সমীকরণটা যে আছে, এই দাগটাকে তুমি ইগনোর করো। ইগনোর করে তুমি মনে করো এই দাগটা আসলে এরকম ছিল। আমি এই বিন্দুর মান জানি, এই বিন্দুর মান জানি, এই বিন্দুর মান জানি। যেখানে ছেদ করেছে ওইটা আমি জানি না, কারণ আমরা ক্যালকুলেটারে, ধরো আমি প্রথমে ক্যালকুলেটারে ওই যে 2,2 যে একটা বিন্দু ছিল, ওই বিন্দুটা আমি হিসাব করে রাখি নাই। আমি একদম র্যান্ডমলি যে কোনো ভ্যালুর জন্য এই লেখচিত্রটা তৈরি করেছি। তখন কিন্তু আমাকে এই বিন্দুটা হিসাব করতে হতো, এই বিন্দুটা আসলে কোথায় আছে। এই বিন্দুটা হিসাব করে বের করব, এই সময়টা আমার জন্য লস হবে। আর বিশেষ করে এই বিন্দুটা যদি কোনো ভগ্নাংশ হয়, তাহলে তো আমি লেখচিত্র দেখে 100% কনফার্ম হতে পারবো না যে বিন্দুটা আসলে কত। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আলাদা করে হিসাব করে আবার বের করতেই হবে। এই যে সময়টা লস, সেই সময়টা আমরা মিনিমাইজ করতে পারি কিভাবে? আমরা ম্যাথ করার একদম শুরুতে প্রথমে আমরা ক্যালকুলেটরে ওই হিসাবটা করে রাখবো। তাতে করে যেমন ম্যাথটা আমাদের স্মুথ হবে, টাইমটা আমাদের সেভ হবে। তোমাদের যতগুলো বিন্দু নিয়ে কথা বলেছি, এর মধ্যে কিন্তু একটা কথা বলেছি যে আমরা ভগ্নাংশ নিব না। তবে সমাধান বিন্দুটা যদি ভগ্নাংশ হয়, তাহলে সেটা অবশ্যই আমরা নিব। এবং সেক্ষেত্রে আমরা ওই মানও ধরবো একইভাবে, যে কয় ঘরের জন্য, 3 ঘরের জন্য ধরলে ভগ্নাংশটাকে ইগনোর করা যায় নাকি 4 ঘরের জন্য ইগনোর করা যায়, সেরকম ধরেই আমরা দেখব। তাহলে ভগ্নাংশ একমাত্র নিব এখানে যদি আমাদের সমাধান বিন্দুটাই ভগ্নাংশ হয়, এক্ষেত্রে টাইমটা সেভ হবে। সর্বশেষ কথা, তুমি যদি তোমার ইচ্ছা মতো র্যান্ডমলি যে কোনো মান নাও, সেক্ষেত্রেও ম্যাথটা মিলবে, হয়তো একটু সময় বেশি নিবে। তবে আমরা সবসময় চেষ্টা করব পরীক্ষায় যেন টাইমটা আমরা সেভ করি। তাহলে সর্বশেষ আমরা যে বিন্দুতে সেট করলো, আমরা জানি ওইটাই সমাধান বিন্দু। এখানে 2,2 বিন্দুতে সেট করেছে, ওই বিন্দুটার স্পেসিফিক একটা নাম দিয়ে দিলাম P2,2 বিন্দু। তাহলে এইটাই হলো আমাদের সমাধান বিন্দু। এই সমীকরণটাকে যদি আমরা অন্য কোনো পদ্ধতিতে সমাধান করি, সেক্ষেত্রে রেজাল্ট একই আসবে। তো সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিন্দুটা আছে, পি বিন্দুর স্থানাঙ্ক 2,2, এটাই আমাদের সমাধান বিন্দু, যেখানে আমাদের ভুজ হলো 2, কোটিও 2। সুতরাং নির্ণয় সমাধান 2,2। আশা করি আমাদের সম্পূর্ণ ক্লাসটা তুমি দেখেছো এবং উপকৃত হয়েছো। এরকম আরো ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।